সোডিয়াম ক্লোরাইডের কথা বলছিলাম। নুনের অভাবে কি কি রোগ বা কি কি মানে রোগের সিমটম বা সমস্যা কি কি হয়। আগের বার বলেছিলাম, আগের যে এপিসোড, সেই এপিসোডে আমি বলেছিলাম যে আয়োডিনযুক্ত নুন ছাড়া আমাদের কি কি সমস্যা হয় বা কি কি সমস্যার সৃষ্টি হয়। তা এখন আমরা জানবো যে আয়োডিনযুক্ত নুন খাওয়া জরুরি, সেটা তো জেনেই গেছি। এখন আমরা জানবো যে এমনি সাধারণ যে নুন যেটা আমরা ব্যবহার করে থাকি, নুনের কি গুণাগুণ আছে বা নুন ছাড়া আমাদের কি কি সমস্যা হতে পারে। প্রথম কথা বলে রাখি, আমরা যদি শুরু করি যে আমাদের উপর থেকে, মানে আমাদের সবচেয়ে উপর থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে আমরা এক এক করে যদি বলি, সেক্ষেত্রে আমরা সবচেয়ে আগে যেটা আসে আমাদের সেটা হচ্ছে মাথা। তো মাথায় বা আমাদের মুখমণ্ডলী বা এই জায়গাগুলোতে কি কি সমস্যা থাকে বা কি কি হয়ে থাকে নুনের অভাবে বা অতিরিক্ত পরিমাণে নুন হলেও কিন্তু সে কিছু কিছু সমস্যা দেখা দেয়। তো এবার বলি যে কি কি সমস্যার সৃষ্টি হয়। প্রথম কথা হচ্ছে, রোদ থেকে ফিরে সেই ব্যক্তির ভীষণ মাথার যন্ত্রণা হয়। যদি মাথার যন্ত্রণা ভীষণভাবে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তার কোনো না কোনোভাবে নুনের অভাব তার শরীরের মধ্যে রয়েছে। এবং আমরা যেটা জানি যে ওআরএস দেওয়া হয়, মাথা ঘুরে গেল, রোদ থেকে ফিরে সে তার শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, ঘামের সাথে নুন বেরিয়ে চলে গেছে, তো তার শরীরে নুনের অভাব হয়েছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে ওআরএস দিলে পরে ঠিক হয়ে যায়, মানে ওরাল রিহাইড্রেশন সল্ট। সেক্ষেত্রে এই নুনের একটা পরিমাণ তার মধ্যে থাকে, সেই নুন যেটা বেরিয়ে গেছে সেটা আবার সেটা পুরো পরিপূর্ণ করে দেয় বলেই তার সেই সমস্যাগুলো চলে যায় এবং মাথার যন্ত্রণাটা কিন্তু এটা হতে থাকে। এবার আসি যে আর বাকি কি কি ধরা যাক, যেমন যাদের শরীরে নুনের অভাব হয়েছে তাদের দেখা যায় যে তাদের স্বাদ বলতে মানে তেতো স্বাদ তাদের কাছে খুব ভালো লাগে এবং তারা তেতো স্বাদ খুব পছন্দ করে। বিটার মানে খাওয়ার ইচ্ছা, মানে তেতো খাবার ইচ্ছা, করলা দিলে সে কচমচিয়ে খেয়ে নেয়, খুব ভালো লাগে। দেখবেন যে এই সব ধরনের রোগী তারা কি করছে, তাদেরকে খাবার দাবার সব খাবার দেওয়া হলো, আমরা খাবার খাওয়ার শুরুতে আমরা তেতো দিয়ে খাই, এটা সাধারণত দেখা যায়। কিন্তু এই সমস্ত রোগীরা কি করে, সেই তেতো খাবারটা বাঁচিয়ে রেখে দেয় শেষ পাতে খাবে বলে, এবং করলা ভাজা দেওয়া হয়েছে, সে ওই করলা ভাজাটাকে আলাদা করে রেখে দিল, সমস্ত খাওয়া হয়ে গেছে। এমনকি তাকে হয়তো মানে আমরা যেরকম শেষ পাতে চাটনি মিষ্টি এসব খাই, সে ওগুলো খেয়ে নিয়েছে, খাওয়ার পরে সে ওই করলা ভাজাটা আস্তে আস্তে ধীরে ধীরে আনন্দ করে খাচ্ছে, এটা দেখা যায়। এবং তখনই বুঝতে হবে যে তার শরীরে কিন্তু নুনের অভাব হয়েছে, নুনের প্রয়োজন হচ্ছে। এগুলো কিছু পিকিউলিয়ার সিমটম, মানে অদ্ভুত কিছু চিহ্ন লক্ষণ, সেগুলো দেখা যায়। এটা একটা বললাম। এছাড়া যেমন হচ্ছে ম্যাপ টাং। ম্যাপ টাং মানে জিভ আছে, জিভের উপর একটা সাদা রঙের আস্তরণ পড়েছে, সেই সাদা রঙের আস্তরণটা একটু মোটা টাইপের, মোটা ধরনের। এবার সেই যে সাদা যে দাগটা পড়েছে, সেই সাদা দাগটা দেখা যায় যে তার কোনো বিশেষ কোনো যে ধরন এরকম কিছু নেই, সেটা সাদা আস্তরণটার কোনো বাউন্ডারি, যেটা মানে বাইরের যে আউটার বাউন্ডারি, সেই আউটার বাউন্ডারিটা বিশেষ কোনো ধরন নেই, গোল চৌকো লম্বা এরকম কিছু নেই, সেটা অনেকটা কোনো মানচিত্রের মতো দেখতে হয়ে যায়। এবং মুখের মধ্যে একটা সবসময় একটা ফেনা জাতীয় থুতু তার মধ্যে থাকে, এবং ফেনাটা থুতুটা যেরকম ফেনায় যেরকম বুদবুদ ধরনের থাকে, ঠিক তেমনি
তাদেরও এইটা হতে থাকে। এটা কিন্তু নুনের অভাবে হচ্ছে, নুন তার শরীরে অভাব রয়েছে তার জন্য হচ্ছে। দুপাশে এই যে কষগুলো আছে, এইটা কষ বলে, যেটা অনেকেই বলে থাকে কষ, সেই কষের জায়গাটায় সাদা রঙের দাগ দেখা যায়। সাদা রঙের এই দাগটা কেমন মনে হয় যেন, যে ওই ঠিক আপনি দেখেছেন যে সমুদ্রের পাড়ে যেসব জায়গায় নুন উৎপাদন হয় সেই জায়গাটায় যেরকম যে মানে জলের পাশে, মানে জলটা শুকিয়ে গেল, নোনতা জলটা শুকিয়ে গেল, সেখানে সাদা সাদা দাগ হয়ে গেল, যেরকমটা হয়, ঠিক তেমনি এই কষের দুপাশে সাদা দাগ আসে। তখন বুঝতে হবে যে নুনের অভাব তার শরীরের মধ্যে হচ্ছে। এ তো গেল স্বাদ এবং আর বাকি যা যেগুলো দেখলাম। এবার এদের মুখটা সাধারণত খুব তেল চকচকে হয়। তেল চকচকে মানে এত তেল চকচক করছে যেন ঠিকরে বেরোচ্ছে আলো। অর্থাৎ বুঝতে হবে যে এদের ঘাম প্রচুর পরিমাণে হচ্ছে। ঘাম প্রচুর পরিমাণে হচ্ছে বলেই তার শরীর থেকে জলের সাথে ঘামের সাথে নুন বেরিয়ে যাচ্ছে। এবং নুন বেরিয়ে যাওয়ার ফলে শুধু তো নুন বেরোচ্ছে না, আমাদের চামড়ার ত্বকের তলায় যেটা আছে সিবেসিয়াস গ্ল্যান্ড, এই সিবেসিয়াস গ্ল্যান্ডের কাজ কি? সে ওখানে ওই গ্ল্যান্ডের মধ্যে ওখানে ফ্যাটি সাবস্টেন্স থাকে, তেল জাতীয় পদার্থ, চর্বি জাতীয় পদার্থ, সেইগুলো যখন ঘাম হয় তখন ঘামের সাথে সাথে বেরোয় এবং তাই জন্য তার মুখটা চকচক করছে। ওই তেল জাতীয় জিনিসটা বেরিয়েছে, নুনটা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এই চর্বি জাতীয় জিনিসটা তার সারা মুখটা চারপাশে ছেয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের ঘামের এইগুলো এই কপালের দিকে থাকে, তো তাই মনে হয় কপালটা যেন চকচক করছে ভীষণভাবে। এবং এছাড়া দেখা যায় যে এই সমস্ত রোগী তাদের কিছু বিশেষ মেন্টাল সিমটম দেখা যায়। মেন্টাল সিমটম অর্থাৎ মানসিক কিছু চিহ্ন লক্ষণ এগুলো দেখা যায়। প্রথম কথা, আমি আগের এপিসোডে বলেছিলাম এই লবণের সম্পর্কে, আগের এপিসোডে বলেছিলাম যে এরা হতবুদ্ধি হয়, মানে বুদ্ধি তাদের কাজ করে না, বাচ্চারা মনে রাখতে পারে না, পড়াশুনো মনে রাখতে পারে না। কারণ তাদের শরীরে, আমাদের শরীরে তো 70% জল, 30% আমরা মনে করলাম যে অন্যান্য মাস, মানে অন্যান্য হাড় মাংস পেশি ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে। তাহলে বাকি অংশটা কি? বাকি অংশটা হচ্ছে এই বাকি যে জিনিসটা বাকি পড়ে রইল সেটা হচ্ছে জল। জলটা যেহেতু বেরিয়ে চলে গেল, জলটা নুনের সাথে নুনও চলে গেল, তাই জন্য কি হচ্ছে, তারা হতবুদ্ধি হচ্ছে। সেখানে মাংসপেশি ঠিক মতো কাজ করতে পারছে না, নার্ভ ঠিক মতো কাজ করতে পারছে না। নার্ভ ঠিক মতো কাজ করতে পারছে না বলে সে ঠিক মতো খবর দিতে পারছে না। আমাদের শরীরের একটা অংশ অন্য অংশের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে বাদ দিয়ে অন্য অংশকে কাজে লাগানো যায় না। আমি মনে করলাম আমার হাতটা তুলবো, শুধু হাতকেই কাজে লাগাবো, এটা হবে না। ব্রেন খবর দিচ্ছে হাতকে, মাংসপেশিকে, হাড়কে ইত্যাদি সব জায়গায়, নার্ভকে, নার্ভ আবার মাংসপেশি চালনা করছে, তবেই না কাজ হচ্ছে। তাই মানে ব্রেনের একটা খুব বড় কাজ। এবং সেখানে ওই লবণ যেহেতু শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা শরীর থেকে কম পড়ে যাচ্ছে, তার জন্য তার ব্রেনে কিছু মানে মানসিকভাবে তার কিছু সিমটম, সেগুলো চিহ্ন লক্ষণগুলো দেখা যাচ্ছে। তার মধ্যে একটা যেটা বলছি যে নুন যাদের অভাব থাকে সেই সমস্ত বাচ্চারা তারা হতবুদ্ধি হয়, তাদের মনে বিচার বিবেচনার মতো ক্ষমতা তাদের থাকে না। কারণ তাদের শরীরে তো এক্সস্টেড। আপনি রোদ থেকে বেরিয়ে যদি ঘরে ফেরেন তখন আপনার ঘাম ঠাম শরীর থেকে সব বেরিয়ে গেছে, জল নুন সব বেরিয়ে গেছে, তখন আপনার কি মাথার বুদ্ধি কাজ করবে? করবে না। আপনি দেখবেন রোদ থেকে বাড়ি ফেরার পরে, প্রচণ্ড তাপমাত্রার পরে আপনি যখন বাড়ি ফিরছেন তখন আপনার এক্সস্টেড লাগবে, মানে শরীরে আর শক্তি সেটা থাকবে না।
শরীরে যে শক্তি থাকবে না, তার কারণ কি? ওই যে আবার সেই নুন এবং জল শরীর থেকে বেরিয়ে গেছে। তো আপনাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই যে আসল ব্যাপারটা কি। এই নুনের অভাবের জন্য তার এইগুলো হচ্ছে। কি কি হচ্ছে না, তার মাথায় একটি যন্ত্রণা হচ্ছে রোদ থেকে ফেরার পর। সে রোদ থেকে ফেরার পর তার মাথা কাজ করছে না, সে ভুলভাল কাজ করছে, সে অনেক কিছুই চিনতে পারছে না, তার শরীরে আর জোর থাকছে না। বাচ্চাদের ক্ষেত্রে তারা হচ্ছে হতবুদ্ধি, তারা শুধু রোদ থেকে ফেরার পরে নয়, যে কোনো সময়, এবং তারা পড়াশুনো মনে রাখতে পারে না। যে চ্যাপ্টারটা পড়ানো হয়েছে সেই চ্যাপ্টারটা সে ভুলে যাচ্ছে, কি পড়ানো হয়েছে স্কুলে ভুলে যাচ্ছে। তার মন মানে পরের চ্যাপ্টার তো পড়ানো দূরের কথা, সে সেটাকে মনেই রাখতে পারছে না। তার কারণ হলো সেখানে নার্ভগুলো কাজ করছে না, ব্রেনটা ঠিক মতো কাজ করছে না। একে বলা হয় ব্রেন ফ্যাগ। এই ব্রেন ফ্যাগ একটা বিশেষ একটা সিমটম, খুব ইম্পর্টেন্ট সিমটম অফ ন্যাট্রাম মিউর বা ন্যাট্রাম মিউরেটিকাম বা সোডিয়াম ক্লোরাইড। ন্যাট্রাম মিউরেটিকাম এই শব্দটি এসেছে ল্যাটিন থেকে, অর্থাৎ কিনা আজকে হঠাৎ করে এটা আসেনি, মানে দীর্ঘকাল ধরে এটার উপর গবেষণা চলছে যে নুন কি কি তার ক্ষমতা, লবণের কি কি ক্ষমতা এবং লবণ কি কি রোগ সারাতে পারে, সেটা আদিকাল থেকে, মানে আয়ুর্বেদ বলুন আর ইউনানি বলুন আর হোমিওপ্যাথি বলুন বা আদি রোমান সাম্রাজ্যে বলুন আর আমাদের ভারতবর্ষের আদি মুনি ঋষিরা বলুন, তারা সকলেই এইটাকে একটা গুরুত্ব সহকারে দেখেছেন। নুনকে, লবণের অভাব হলেই এই সব সমস্যা হচ্ছে সেটা তারা দেখতে পেয়েছেন। আবার লবণ যদি একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে কি কি হবে, তাহলে এগুলো হবে এবং বোকা শোকা লোক বানানো যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগেকার সময় যে বিধবাদের নুন খেতে দেওয়া হতো না, হতবুদ্ধি তৈরি করা হতো, কারণ যাতে কিনা তাদের যত সম্পত্তি সেইগুলো লোপাট করা যায়, তাদের সম্পত্তিগুলো নিজেদের নামে করে নেওয়া যায়, এরকম অনেকেই চেষ্টা করতেন এবং মানুষকে এইরকম হতবুদ্ধি তৈরি করতেন। তাহলে তারা এই বিষয়ে বুঝতেন, জানতেন, তাই জন্য এই মানে দুষ্টুমিগুলো তারা করতেন। যাই হোক, এবার আবার আসি যে এই যে হতবুদ্ধি, এই হতবুদ্ধি মানুষগুলো কিছু কিছু স্বপ্ন বা দুঃস্বপ্ন বা দুশ্চিন্তা তারা করে থাকেন। রাত্রিবেলা শুতে গেলে ঘুম তাদের আসে না, মনে হয় যেন পাশের ঘরে কেউ পায়চারি করছে, হাঁটা চলা করছে, অথবা পাশের ঘরে চোর ঢুকে পড়েছে। পাশের ঘরে তারা ঘুম থেকে উঠে হয়তো একটা আবছা তন্দ্রা মতো এসেছে, সেই তন্দ্রার মধ্যে তারা জেগে উঠলেন, জেগে উঠে পাশের ঘরে গেলেন, গিয়ে দেখলেন কি করে চোর ঢুকবে, দরজায় তো সব তালা দেওয়া। আবার মনকে সান্ত্বনা দিয়ে আবার ফেরত এসে শুয়ে পড়লেন, কিন্তু ঘুমোতে পারলেন না। এরপরে তারা খাটের তলা ভালো করে দেখলেন, খাটের তলায় কোনো চোর ঠোর ঢুকে আছে কিনা, কিন্তু তাও না, ঘুম হলো না। এরকম রাতের পর রাত তারা অনিদ্রায় ভোগেন, অনিদ্রায় থাকেন। অনিদ্রায় থাকেন যেহেতু, তাই জন্য তাদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে তাদের খাবার ঠিক মতো হজম হয় না। খাবার না হজম হওয়ার কারণে তারা কিন্তু একটা সবসময় তারা একটা পেটের রোগে ভোগেন এবং ডায়রিয়া তাদের মানে যখন তখন হয়ে থাকে। পেট রোগা মানুষ। তারা রোদ থেকে ফেরত এসে যেহেতু তাদের গরম লাগে, মানে তাদের ভীষণ সমস্যা হয়,
তার জন্য সবারই সমস্যা হয়, কিন্তু এদের বেশি হয়। তাই তারা যত সমস্যা, তাদের যত রোগ যা কিছু সব গরমকালে হয়। গরম তারা কিছুতেই সহ্য করতে পারেন না। আপনারা জানেন যে আপনি যদি একটা কিছুকে গরম করেন, সেই গরম মানে একটা দুধ গরম করলেন বা কোনো কিছু, সেখানে জলটা প্রথমে মানে বাষ্প হয়ে চলে যাবে। তাই এরকমই একটি মানুষ যার শরীরের ভীষণ মানে উত্তাপ, তার শরীর সবসময় গরম হয়ে থাকে, টেম্পারেচার তাদের একটু বেশিই থাকে, মানে অন্যান্য সমস্ত মানুষদের শরীরের যে উত্তাপ তার থেকে থার্মোমিটার দিয়ে দেখলে দেখা যায় যে তাদের বডি টেম্পারেচার একটু বেশি অন্য সকলের থেকে। এবার এই যে তাপমাত্রাটা বেশি, এই কারণবশত তাদেরকে দেখা যায় ভীষণই রোগা পাতলা। এই যে যাদের অভাব হয়েছে, নুনের বা লবণের অভাব হয়েছে, তাদের মধ্যে দেখা যায় যে তাদের চেহারাটা পাতলা রোগা, এবং তাদের মধ্যে এই যে এই খাবারের যেটা ইচ্ছা বললাম, তেতো খাবার ইচ্ছা, সেই তেতো খাবার ইচ্ছাটা তাদের মধ্যে ভীষণভাবে থাকে। সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পর তাদের মুখটা কিরকম কষ হয়ে থাকে, মুখের দুপাশে কষের জায়গায় সাদা দাগ হয়ে থাকে, মুখের মধ্যে ফেনা জন্মায়, রাত্রিবেলা ঘুমোতে পারে না, রাত্রিবেলা তারা স্বপ্ন দেখে যে তাদের ঘরে চোর এসেছে। সবসময় কি চোরই আসবে তা নয়, অনেক সময় তারা ডাকাতের স্বপ্নও দেখেন। এমনকি তারা এই স্বপ্নও দেখেন যে তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং পুলিশ তাকে তাড়া করছে। কেন দেখেন, সেগুলো একটা ব্যাখ্যা আছে। সাইকিয়াট্রির ভাষায় এর ব্যাখ্যা হলো যে তিনি ভীষণভাবে মানে কোনোভাবে মানসিক আঘাত পেয়েছেন, এবং মানসিক আঘাত যখন পায় তখন দেখা যায় যে এই মানসিক আঘাতের জন্য তার এই সমস্ত বারবার অ্যাংজাইটি, তিনি স্বজন হারানোর ভয় পাচ্ছেন। স্বজন হারানোর ভয় কিরকম? যেমন হচ্ছে নিজের বাড়ির লোক কেউ মারা গেছে, দেখা গেল কোনো একজন মহিলা, তার হাজবেন্ড মারা গেছে, তিনি তাকে খুব ভালোবাসতেন। এখন তার মানে তার জীবনের অবলম্বনটুকু কি? অবলম্বনটুকু হচ্ছে তার পুত্র বা তার কন্যা। সে খুব ছোট, তাকে সে কোনোভাবেই হারাতে চায় না। তিনি তো জীবনে সবকিছুই হারিয়েছেন, আর কি হারাবেন? এখন যেটুকু বেঁচে আছে অবশিষ্ট, তিনি সেইটুকু নিয়ে যেভাবে হোক বেঁচে থাকতে চান। দেখা যাবে তার শরীরে নুনের অভাব হচ্ছে। হ্যাঁ, এই সমস্যাটা আপনি মিটিয়ে দিতে পারবেন না, কিন্তু অনেক মানুষ আছেন যাদের কোনো কিছু মানে তাপ উত্তাপ কিছু নেই, কেউ গালাগাল দিল এই কান থেকে ঢোকায়, ওই কান থেকে বার করে দেয়। কিন্তু এই যে যাদের এই মানে সোডিয়াম ক্লোরাইডের অভাব হচ্ছে, তাদের কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু মনে কিন্তু ভীষণভাবে পুরনো আঘাত বা পুরনো যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টর ঘটনাটা সে মনে নিয়ে চলে, সবসময় নিয়ে চলে, সে ভুলতে পারে না। তো এখন আপনি কি ওই পুরনো কষ্টটা দূর করে দিতে পারবেন? পারবেন না। তাহলে যেটা করতে পারে যে আপনি এই মনের যে দুঃখটা, সেই দুঃখটা কম করতে পারেন। একটা মানুষের অ্যাক্সিডেন্টে পা কেটে বাদ হয়ে গেছে, এখন আপনি কি আলাদা করে পা জুড়ে দিতে পারবেন? সেটা তো পারবেন না। তাহলে কি করবেন? তাকে মানে যে জিনিসটা জোগাতে পারবেন, মনের একটা শক্তি জোগাতে পারবেন, যে তিনি মনে করতে পারেন যে হ্যাঁ, এইরকম তো আরো অনেক মানুষের হয়েছে, তা বলে কি তারা পিছিয়ে রয়েছে? তারা কি কিছুই কাজকর্ম করছে না? তারা কি পারছে না? জীবনে উন্নতি করছে না? তো এই যে জায়গাটা, এই জায়গাটা তৈরি করা,
এটা একটা মেন্টাল সিমটম। সেই মেন্টাল সিমটমটা থেকে বেরিয়ে আসা, এই লক্ষণ থেকে বেরিয়ে আসা, সেইটা তাকে কিন্তু বুস্ট আপ করতে পারে সোডিয়াম ক্লোরাইড। এবার আসি যে একটা মাথা যন্ত্রণার কথা বলছিলাম, সেই মাথা যন্ত্রণাটা বিশেষ করে দেখা যায় যে মাথার যে কোনো একটা অংশ, যদি আমরা দেখি যে মাথার মাঝখান থেকে সোজা দুটো ভাগ করে আলাদা করি, তাহলে দেখা যায় যে কোনো একটা হেমিস্ফিয়ার, মানে আমাদের দুটো অংশকে আলাদা দুটো হেমিস্ফিয়ার বলা যায় ব্রেনের, তো একটা যে কোনো হেমিস্ফিয়ারে তার যন্ত্রণাটা হচ্ছে, অন্য হেমিস্ফিয়ারে কিন্তু হচ্ছে না। মানে মাথার ব্রেনটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে একটা পাশে ব্যথা হচ্ছে, অন্য পাশে কোনো ব্যথাই নেই। এটা হচ্ছে মাথা ব্যথার ধরন। এবার আসছি কাদের কাদের হচ্ছে। যেমন স্কুল গার্ল, মানে বাচ্চা মেয়েরা যারা সদ্য পিউবার্টি মানে বয়ঃসন্ধিকালে গেছে, ঢুকেছে, তাদের ক্ষেত্রে দেখা যায় বেশি করে মাথা যন্ত্রণা, নুনের শরীরে অভাব, দুর্বল, রোগা পাতলা, এবং তাদের যে কোনো একটা দিকে মাথার যন্ত্রণা হচ্ছে। আর বিশেষ করে এই যন্ত্রণাটা কখন বাড়ে? মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময়, মানে মাসিকের সময় বা মাসিকের একদিন আগে, এবং চলতে থাকে মাসিক চলাকালীন, এবং মাসিক শেষ হয়ে যাওয়ার একদিন বাদ অবধি ব্যথাটা চলে, এবং তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এবং প্রত্যেকবারে এই সময়টায় তাদের হয়। এছাড়া যদি খুব অ্যাংশাস থাকে কোনো মহিলা, যে প্রচণ্ড চিন্তা, সেই চিন্তা করছে যে কি হবে, আমার তো জীবনের সব কিছু শেষ হয়ে গেল, আমার অমুক কাছের মানুষকে মারা গেছেন, তাকে হারিয়েছি, বা কোনো একটা মানে কালকে পরীক্ষা আছে, এরকম চিন্তা, সেই চিন্তার চলাকালীন বা এই চিন্তা হতে হতে তাদের মাথার যন্ত্রণা হয়। এবং মাথার যন্ত্রণাটা হয় যে কোনো একটা হেমিস্ফিয়ারে, মানে একটা অংশে। আমাদের যদি একটা এই যে যেমন পৃথিবীটা গোল, পৃথিবীর একটা অংশকে একটা নর্দার্ন হেমিস্ফিয়ার, অন্যটাকে সাউদার্ন হেমিস্ফিয়ার আমরা বলছি, গোলার্ধ, ঠিক তেমনি যে কোনো একটা গোলার্ধে তাদের মাথার যন্ত্রণাটা হয়। এবং এছাড়া দেখা যায় যে কনস্টিপেশন, মানে কোষ্ঠকাঠিন্যর সাথে সাথে মাথার যন্ত্রণা। কোষ্ঠকাঠিন্য চলে গেল, মলত্যাগ করলো, ঠিকঠাক হয়ে গেল, মাথা ব্যথা চলে গেল। অদ্ভুতভাবে কেন হচ্ছে? সেখানেও কিন্তু বৈজ্ঞানিক যুক্তি রয়েছে, শুধু মেন্টাল সিমটম না। বৈজ্ঞানিক যুক্তি হচ্ছে শরীরে জলের পরিমাণ কমে গেছে। লবণ বা নুন, সোডিয়াম ক্লোরাইড, সে তো জলকে ধরে রাখে। সেখানে তার যে পেরিস্টলটিক মুভমেন্ট, মানে পেটের যে পাকস্থলীর ভিতর এবং অন্যান্য জায়গায় যে অন্ত্রের জায়গায় যে খাবারকে হজম করার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াতে জলের পরিমাণ কমে যাচ্ছে। সেই জলের পরিমাণ কমে যাচ্ছে, শরীরের জল অন্যান্য জায়গায়ও পরিমাণ কমে গেছে। সেই কারণবশত তাদের একটা কনস্টিপেশন সবসময় লেগে থাকে, মানে কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠবদ্ধতা সব সময় লেগে থাকে। নানান রকম জোলাপ খেয়েও তাদের কাজ হচ্ছে না ভালো করে, এটা দেখা যায়। এটা জলের অভাবে, নুনের অভাবে তাদের দেখা যায়, এবং সেই সময় তাদের একটা মাথার যন্ত্রণা হয়। আবার তার পরিষ্কার হয়ে গেল, বাওয়েল ক্লিয়ার হয়ে গেল, কোষ্ঠবদ্ধতা চলে গেল, মাথা ব্যথাও আবার উবে গেল। সে মনে করছে যে আমার ওই কোষ্ঠবদ্ধতা হচ্ছে, তাই জন্য বোধহয় এটা হচ্ছে বলে সে আর ওষুধও খায় না, কিছু করেও না। এগুলো দেখা যায়। আর দেখা যায় যে মাথার চুল পড়ে যাওয়া। আমি আগের এপিসোডেও বলেছি যে শুধু মাথার চুল নয়, মাথার চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, একদম সম্পূর্ণ ঝরে যাচ্ছে না হয়তো, কিন্তু অনেকটা পাতলা পাতলা হয়ে আসছে, মানে ঘনত্ব কমে যাচ্ছে। এমনকি গ্রেটার স্টেজে
অতিরিক্ত পরিমাণ স্টেজে, সেই সব স্টেজে দেখা যায় ছেলেদের ক্ষেত্রে গোঁফ দাড়ির লোম পড়ে যাচ্ছে শরীর থেকে। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে গায়ের থেকে সমস্ত লোম ঝরে যায়, কোথাও কোনো লোমের চিহ্ন মাত্র থাকে না। ভুরুর থেকে ভুরুর লোম ঝরে যায়, মনে হয় যেন ভুরুই ছিল না। আবার যদি ঠিক সময়ে, যথাযথ সময়ে যদি আবার এই সোডিয়াম ক্লোরাইডের মাত্রা ঠিকঠাক শরীরে আবার যদি ঠিক করা যায়, এই মাত্রাটাকে যদি ঠিক করা যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমি আজকে মাথার অংশ সম্পর্কে বললাম সোডিয়াম ক্লোরাইডের। পরবর্তী যে এপিসোড হবে সেই এপিসোডে আমি বাকি অংশগুলোকে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। এটি একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ, যে ওষুধ আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে, আলাদা করে কিছু বলার নেই, কিন্তু আমি শুধুমাত্র এগুলোকে জনসম্মুখে আনার চেষ্টা করছি। আমাদের এই হবজাবার্স চ্যানেলে ডাক্তারি অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং সেখানে মানে বাজারে যেসব দামি দামি ওষুধ পাওয়া যায়, সেই সব ওষুধ না খেয়ে কি করে আমরা সাধারণ উপায়ে কি করে রোগের থেকে আরোগ্য লাভ করতে পারি, সেই সম্পর্কেই আমাদের এই চ্যানেলে বলা হয়। তাই আশা রাখবো যে আপনারা আমাদের সাথে থেকে, পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এটাই আশা করব। নমস্কার, ধন্যবাদ।